মনে হয় ওরা রাক্ষসী হলেও অনেক বোকা। তারা দুজন ময়ূর পালকের উপর থেকে নেমে আসে আর সেই রাক্ষসী দুটোর সামনে যায়। কে রে তুই, পুচকে ছেলে? এ মা, এ পুচকে ছেলে দেখছি সাথে একটা হাঁসও এনেছে। তোমাদের জন্য তো এনেছি হাঁস। শুনলাম তোমাদের রাজ্যে পশু পাখির বড়ই অভাব, ঘাস লতাপাতা খেয়ে দিন যাচ্ছে। এ মা, তুই কি তবে আমাদের কথা ভেবেই হাঁসটাকে এনেছিস? যাক, ভালোই হলো। আগে হাঁসটাকে খাবো, এরপর তোকে খাবো। তা খেতে যখন চাচ্ছ খেও, তবে আমি ভাবলাম তোমাদের জন্য রোজ রোজ মোটা তাজা হাঁস মুরগি নিয়ে আসবো, আর সেগুলো তোমরা খাবে। এ মা, তাই নাকি রে? তা আমাদের খাবার নিয়ে তোর এত চিন্তা কেন? এ কথা বলে চাঁদ হংসী কন্যাকে নিয়ে সেখান থেকে চলে আসে, আর দুই বোকা রাক্ষসীও চাঁদের কথা বিশ্বাস করে। চাঁদ, তোমার তো অনেক বুদ্ধি। আমার বাবাও তাই বলে। এরপর চাঁদ বন্ধু বলে ডাক দেয়, আর সেখানে ময়ূর পালক চলে আসে। আমাদের মেঘচূড়া পাহাড়ের চূড়ায় নিয়ে চলো। চাঁদের কথা মতো ময়ূর পালক আকাশপথে চাঁদ আর মেহেরিমাকে নিয়ে চলে আসে মেঘ পাহাড়ের চূড়ায়। সে চূড়ায় নামতেই চাঁদের চোখ যায় উল্কা রাক্ষসীর দিকে। এই তুই কে? তোর সাহস তো কম নয়, তুই এই ভয়ঙ্কর মেঘ পাহাড়ের চূড়ায় এসেছিস? বুঝলে উল্কা মাসি, তোমাকে নিয়ে যেমনটা শুনেছিলাম তাতে ভেবেছিলাম তোমার বোধহয় 10-12 জোড়া হাত, 7-8টে মাথা হবে, কিন্তু তুমি তো একেবারেই ভয়ঙ্কর নও। হ্যাঁ, এইটুকু পুচকে ছেলে, আমাকে দেখে তোর ভয় করছে না? ভয়? কিসের ভয় করবে বলো তো? আমার থাবা দেখেছিস? এক থাবাই তোকে পিষে ফেলবো। উল্কা একথা বলে চাঁদের দিকে থাবা নিয়ে এগিয়ে আসে, আর চাঁদ তখন নিজের তলোয়ার দিয়ে উল্কা রাক্ষসীর হাত কেটে ফেলে। মাসি, তোমার শক্তির উৎসই আমি কেটে ফেললাম, এবার কি করবে? এ কি করলি তুই আমার? একথা বলে উল্কা রাক্ষসী পড়ে সেখানে কাতরাতে থাকে। এরপর চাঁদ উল্কাকে মারতে যায়, আর তখন উল্কা বলে, মারিস না, আমাকে মারিস না। কি চাস তুই? কেন এখানে এসেছিস? সোনার কাঠি রূপোর কাঠি চাই আমার। বেঁচে থাকতে চাইলে আমাকে বলো দেখি মাসি, কোথায় আছে সেই কাঠি? এই তো এইখানে, এই স্তূপের ভেতরেই আছে সোনার কাঠি রূপোর কাঠি। চাঁদ এরপর উল্কা রাক্ষসীর দেখানো স্তূপের ভেতর থেকে সোনার কাঠি রূপোর কাঠি বের করে নেয়, আর এরপর আবারও হংসী কন্যাকে সাথে নিয়ে ময়ূর পালকে চেপে পাহাড়পুর প্রাসাদের সামনে নামে। সাবধান চাঁদ, সেই রাক্ষস দুটো আবারও আসতে পারে। ভেবো না মেহেরিমা, আমার সাথে চলো। তুমি এই প্রাসাদের গুপ্ত কক্ষ নিশ্চয় চেনো। হ্যাঁ, আমি চিনি। মেহেরিমা একথা বলে চাঁদকে নিয়ে চুপি চুপি প্রাসাদের গুপ্ত কক্ষের সামনে যায়, কিন্তু সেখানে পাহারা দিচ্ছিল দুই রাক্ষস। এদের তো মেরেও ফেলা যাবে না, তাহলে এদের এখান থেকে কিভাবে সরানো যায়? ভেবো না, এদের সরানোর দায়িত্ব আমার। আমাকে দেখলেই আমার মাংস খাওয়ার জন্য এরা ঠিক আমার পিছু পিছু ছুটবে। তুমি লুকিয়ে পড়ো। মেহেরিমা একথা বলেই সাধারণ হংসীর মতো প্যাক প্যাক শব্দ করতে শুরু করে। দ্বাররক্ষী দুই রাক্ষস মিলে মেহেরিমার পিছু ছুটে, আর সেই ফাঁকে চাঁদ গুপ্ত কক্ষে ঢুকে পড়ে। এখানে তো অনেকগুলো বাক্স দেখছি, এতগুলোর মধ্যে কোনটায় আছে ভ্রমর? এত বাক্স খুলে দেখতে দেখতে তো রাক্ষসীরা চলে আসবে। এ কথা ভাবতেই চাঁদের মাথায় একটা বুদ্ধি চলে আসে, আর চাঁদ বাক্সগুলোতে কান পেতে ভ্রমরের গুনগুন শুনতে চেষ্টা করলো, আর লাল রঙের এক বাক্স থেকে ভ্রমরের গুনগুন আওয়াজ শুনতে পারলো। আর তখনই সে লাল বাক্স খুলতেই এরা রাক্ষস ছটফট করতে শুরু করলো। এ কি, আমার এরকম ছটফট কেন লাগছে? আমার প্রাণ ভোমরা ঠিক আছে তো? আমার মনে হয় নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, নইলে এরকম লাগার তো কথা না আমার।
হীরা রাক্ষস কথা বলে বলে নিজের কক্ষ থেকে বেরিয়ে গুপ্ত কক্ষের দিকে এগিয়ে আসতে থাকে। ওদিকে মেহেরিমাও দুই রাক্ষসকে ছুটিয়ে নিতে নিতে নিজেও ক্লান্ত হয়ে পড়ে। আর পারছি না দৌড়াতে, চাঁদ সব কাজ এখনো কেন শেষ করছে না? যন্ত্রণায় পুরো শরীর ভেঙে পড়ছে আমার, আর পারছি না আমি। হীরা রাক্ষস কথা বলতে বলতে গুপ্ত কক্ষের দিকে চলে আসে। ততক্ষণে চাঁদ ভ্রমণকে মারার জন্য সোনার কাঠি রূপোর কাঠি বের করেছে। এই বালক, কে তুই? তুই আমার গুপ্ত কক্ষে কেন প্রবেশ করেছিস? আর সোনার কাঠি রূপোর কাঠি তোর হাতে কেন? ফেলে দে বলছি, ফেলে দে। না হীরা রাক্ষস, এই ভুল আমি করছি না, আর আজ তোমাদের সকলের শেষ দিন। চাঁদ কথা বলে সোনার কাঠি রূপোর কাঠি ভ্রমরের শরীরে স্পর্শ করায়, আর এর সাথেই সেই ভ্রমর মারা যায়। আর এতে করে হীরা রাক্ষসে পড়ে যায়। হীরা রাক্ষসের সাথে সাথে পাহাড়পুরের বাকি সব রাক্ষসীরাও পড়ে যায়। একই রে, আমরা কি মরে যাচ্ছি? আমাদের এমন কেন লাগছে? আমার মনে হয় এসব ওই বালকের কাজ, যাকে তুই হীরা রাক্ষসকে মারার উপায় বলে দিয়েছিলি। কিন্তু হীরা রাক্ষস মারা গেলে যে আমরা মরে যাব, এ কথা তো ভাবিনি। এরপরেই একে একে সব রাক্ষস মারা গেল, আর বংশীকন্যার মনুষ্যরূপ ফিরে এলো। চাঁদ, কে? বংশীকন্যা, তুমি তোমার আসল রূপ ফিরে পেয়েছো? পেয়েছি চাঁদ, আর তা শুধু তোমার জন্য। আজ থেকে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। বেশ মেহেরিমা, এবারে তুমি তোমার রাজ্যকে সুন্দর করে সাজিয়ে তোলো। আমি চললাম আমার বাবা মায়ের কাছে। আমি একা কি করে থাকবো এত বড় রাজ্যে? আমাকেও সাথে নিয়ে চলো চাঁদ। বেশ, চলো আমার সাথে। এরপর চাঁদ মেহেরিমাকে সাথে নিয়ে ময়ূর পালকে চেপে নিজের গ্রামে ফিরে আসে, আর দেখে গ্রামের সব ঘরবাড়িতে আগুন জ্বলছে, আর গ্রামের অনেকেই স্বজনের নাম ধরে কাঁদছে। এ কি চাঁদ, গ্রামের সবাই এভাবে কাঁদছে কেন? আর তোমার গ্রামের কি অবস্থা? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, আমার বাবা মা বোন ওরা ঠিক আছে তো? চাঁদ তড়িঘড়ি করে মেহেরিমাকে সাথে নিয়ে ওর বাড়িতে যায়, আর দেখে ওর বাবা মা কপালে হাত দিয়ে কাঁদছে। চাঁদকে দেখেই স্বপন কাঁদতে কাঁদতে চাঁদের কাছে আসে। বাবা চাঁদ, এসেছিস তুই? এদিকে যে সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে বাবা? মা, কি হয়েছে? তোমরা কাঁদছো কেন? বাবা রে, তোর বোনকে যে পিশাচ দানব তুলে নিয়ে গেছে। পিশাচ দানব? কি বলছো কি মা? এসব কি করে হলো? চন্দ্রা তোর খবর দিতে বাড়িতে আসে, আমাদের তোর ব্যাপারে সব বলেও। কিন্তু এরপর হঠাৎ করে গ্রামের লোকেদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। গ্রামের সকলের চিৎকার শুনে আমরা বের হয়ে দেখি আমি পিশাচ দানব। আমি এসেছি সব যুবতী মেয়েদের তুলে নিয়ে যেতে। সবার রক্ত চুষে নিয়ে আমি হব অমর। পিশাচ দানব কথা বলে একে একে সব যুবতী মেয়েদের নিজের শক্তির সাহায্যে একটা বড় বোতলের মধ্যে ঢুকিয়ে রাখতে শুরু করলো। মা, বাবা, আমার খুব ভয় করছে। এই দানব আমার সব বান্ধবীদের তুলে নিয়ে যাচ্ছে। চল মা, আমাদের এখানে থাকা দরকার নেই, তুই চল আমাদের সাথে, আমরা বাড়িতে ফিরে যাই। কিন্তু মা, আমার বান্ধবীদের কি হবে? জানি না মা, তবে তোর বান্ধবীদের বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। স্বপন কথা বলে সুমনা আর চন্দ্রাকে সাথে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল, আর তখনই পিশাচ দানব চন্দ্রার সামনে এসে দাঁড়ায়। যেতে ষাঁড় চাঁদকে তার শিং দিয়ে আক্রমণ করতে যায়, আর ছোট্ট চাঁদ ষাঁড়ের শিং দুটোকে ধরে ফেলে। এটা দেখেই সুমনা সহ গ্রামের প্রত্যেকে অবাক হয়ে যায়। এ কি গো সুমনা, আমরা সকলে মিলে এই ষাঁড়কে আটকাতে পারলাম না, আর তোমার পুত্র তো ওর শিং দুটোকে ধরে ফেলেছে।